জনগণের কল্যাণে প্রশাসনকে নির্ভয়ে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। প্রশাসনকে জনমুখী করার পরামর্শ। ৫ আগস্ট পরবর্তী সময়ের মামলা যাচাই করা হবে স্বরাষ্ট্রমন্ত্রী। জুনের মধ্যে মাঠ থেকে সেনা প্রত্যাহার। প্রতিবেশী দেশের সাথে স্থিতিশীল সম্পর্ক চায় সরকার, ফখরুল। পদ্মা ব্যারেজ নিয়ে শিগগিরই সিদ্ধান্ত অ্যানি। নির্বাচন পরবর্তী সহিংসতায় আজও উত্তাল পশ্চিমবঙ্গ। মমতার মেয়াদ শেষকাল, শনিবার নতুন সরকারের শপথ। আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছেন টিভিতে রাতের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। দেশ ও জনগণের কল্যাণে প্রশাসনকে নির্ভয়ে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনগণ রাষ্ট্রের মালিক, তাদের সেবা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের। তাই মাঠ প্রশাসনকে জনমুখী করার পরামর্শ তারেক রহমানের। নির্বাচনের আগে দেয়া বিএনপির ইশতেহার এখন সরকারের ইশতেহার বলেও জানান প্রধানমন্ত্রী। রিপোর্টে আরও জানাচ্ছেন জাহিদ রহমান। আগারগাঁও শেরেবাংলা নগরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে সরকারি সেবা জনমুখী করতে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের আরও মানবিক হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। যথাসম্ভব মানুষের উপকার করার মানসিকতা নিয়ে আমরা সামনে এগোই। রাষ্ট্র এবং সমাজের ধর্মীয় সামাজিক মূল্যবোধগুলোকে জাগিয়ে রাখতে আমাদেরকে সম্ভাব্য সকল উপায় বের করা প্রয়োজন। দেশ এবং জনগণের কল্যাণে আপনারা নির্ভয়ে নিরপেক্ষভাবে কাজ করুন। সরকার আপনাদের যে কোনো আইনগত এবং মানবিক উদ্যোগে সক্রিয় সহায়তা দেবে ইনশাআল্লাহ। মানুষের উপকার করার মানসিকতা নিয়ে সরকারি কর্মকর্তাদের সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তারেক রহমান। জনগণ যদি সত্যিই রাষ্ট্রের মালিক হয়, তাহলে এই মালিক অর্থাৎ সেবা গ্রহীতা যারা, তারা যখন অফিস আদালতে তাদের সমস্যা নিয়ে যান, তারা যেন আপনাদের সেবায় কিছুটা হলেও রাষ্ট্রের মালিকানা অনুভব করতে পারেন, সেটি নিশ্চিত করা কিন্তু আপনাদের দায়িত্বের একটি অংশ বলে আমি মনে করি। সরকার ও প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে জনমনে বিশ্বাস গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। দেশ এবং জনগণের কল্যাণে আমরা দলীয়ভাবে যে সকল ইশতেহার প্রণয়ন করেছিলাম, সেই ইশতেহারের পক্ষে দেশের জনগণ সমর্থন জানিয়েছেন। সুতরাং এটি এখন আর বিএনপির দলীয় ইশতেহার নয়, বরং এটি এখন দেশের জনগণের ইশতেহার। বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের সকল যৌক্তিক প্রত্যাশা সাধ্যমতন পূরণ করতে বদ্ধপরিকর। এর আগে নিজেই গাড়ি ড্রাইভ করে সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানকে সাথে নিয়ে অনুষ্ঠানস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সময় ঢালাওভাবে দায়ের করা হত্যা মামলাগুলো যাচাই বাছাই করে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এই বিষয়ে ভুক্তভোগীরা আবেদন করলে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। বুধবার জেলা প্রশাসক সম্মেলনে বক্তব্য শেষে সাংবাদিকদেরকে তিনি একথা বলেন। জানান, আওয়ামী লীগের সময় গায়েবী মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। তামজিদ সুমনের রিপোর্ট। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের শেষ দিনে বৈঠক করেন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা। কর্মসূচির প্রথম সেশনে ডিসি ও বিভাগীয় কমিশনারদের সাথে বৈঠকে বিভিন্ন বিষয়ের উপর পরামর্শ ও অনুশাসন দেন স্বরাষ্ট্রসহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, ইন্টারিমের সময় যেসব অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি সেগুলো বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যাহার করতে বলা হয়েছে আওয়ামী লীগের সময়কার গায়েবী মামলাও। এছাড়া অন্তর্বর্তী সরকারের সময় ঢালাও আসামি করে হত্যা মামলাগুলোর বিষয়েও কথা বলেন তিনি। বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সংশ্লিষ্ট বেশ কিছু মামলা হয়েছে, যেগুলো গণহত্যার মামলা এবং আওয়ামী ফ্যাসিবাদী বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের মামলা। আমরা যাচাই বাছাই করে দেখব যাতে প্রকৃত আসামি কারা সেটা আইইউ তদন্ত কর্মকর্তাগণ এটা তদন্ত করে দেখবেন। আর যাদেরকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাদেরকে যাতে নিষ্কৃতি দেয় সেই সুপারিশটা আমরা করেছি, তবে এটা আইনানুগভাবেই হবে। এক প্রশ্নের জবাবে পুশিনের ঘটনা আর ঘটবে না এমন আশাবাদ জানিয়ে মন্ত্রী বলেন, বর্ডার গার্ডকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
আমরা গতকালকে আমাদের বর্ডার গার্ড বাহিনী বিজিবিকে আমরা নির্দেশ দিয়েছি যাতে বর্ডারগুলোতে তারা একটু অ্যালার্ট থাকে, কারণ সেই রকমের সম্ভাবনা দেখি না, যদি হয় যাতে অ্যাড্রেস করতে পারে সেই জন্য আমরা আগে থেকে সতর্কতা অবলম্বন করেছি। এর আগে স্থানীয় পর্যায়ে বিভিন্ন কর্মকাণ্ডে জেলা প্রশাসকদের পূর্ণাঙ্গ সহযোগিতা চান বন ও পরিবেশ মন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রী। আমরাও বলছি যে ওনাদেরকে আমরা যে কার্যক্রমগুলো হাতে নেই, যেগুলি হাতে আছে, যেগুলি হাতে নেব, সেগুলির জন্য ওনারা আমাদেরকে সহযোগিতা করে পূর্ণ উদ্যমে, যাতে করে এগুলি ঠিকমতো বাস্তবায়ন হয়। ওনাদেরকেও বলেছি আমরা একটা রূপান্তরিত গণমাধ্যম ইকোসিস্টেমের মধ্যে প্রবেশ করতে যাচ্ছি। মিসইনফরমেশন এবং আমাদের ডিসইনফরমেশনকে কমব্যাট করা, ফেস করা, যতটা সম্ভব গণমাধ্যমের সঙ্গে সংযোগ রেখে এটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আনা, সেগুলির দিকে আমরা মনোযোগ দিব। আমাদের জেলা প্রশাসক মহোদয়গণ যারা রয়েছে, যে আপনাদের সাথে আমাদের একটি যোগসূত্র এমনভাবে তৈরি হবে যে সূত্রের মাধ্যমে যাতে আমরা প্রত্যেকটি রুট লেভেলে তৃণমূল পর্যায়ে আমাদের যুবক এবং আগামী প্রজন্ম যারা রয়েছে তাদেরকে কানেক্টেড করে আমরা যাতে কর্মসংস্থানগুলো আমরা নিশ্চিত করতে পারি। এছাড়া এবার কোরবানির ঈদে পশুর চামড়া সংরক্ষণের জন্য সরকার জেলা পর্যায়ে লবণ সরবরাহ করবে বলেও জানানো হয়। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। আগামী 6 জুন থেকে সেনা সদস্যদের চূড়ান্তভাবে ব্যারাকে ফেরানোর কাজ শুরুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। জুন মাসের মধ্যে সেনাবাহিনীর সব সদস্যকে মাঠ পর্যায় থেকে সরিয়ে নেয়ার এই সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি। সচিবালয়ে কোর কমিটির বৈঠকে প্রথমে দূরবর্তী জেলা থেকে, পরবর্তীতে ধাপে ধাপে বিভাগীয় শহর এবং বড় জেলা থেকে সেনা সদস্যদের তুলে নেয়ার সিদ্ধান্ত হয়। আওয়ামী লীগ আমলে 2024 সালের জুলাই মাসে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে মাঠে নামে প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা অন্তর্বর্তী সরকারের পুরোটা সময় জুড়ে মাঠে ছিলেন তারা। 2 বছর পর নির্বাচিত সরকার ক্ষমতায় আসার 4 মাসের মাথায় ব্যারাকে ফিরছেন সেনা সদস্যরা। পদ্মা ব্যারেজ প্রকল্প দ্রুতই একনেক বৈঠকে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। তিনি জানান, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। অন্যদিকে শিক্ষামন্ত্রী জানান, নৈতিক অবক্ষয় রোধে স্বেচ্ছাসেবী সংগঠনকে নিয়ে কাজ করবে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আলাদা বৈঠক শেষে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। প্রাণ ও প্রকৃতির আধার নদী। দেশের দক্ষিণ পশ্চিমের প্রাণ প্রকৃতি ও নদী রক্ষায় শুষ্ক মৌসুমে পানি সংকট এবং ফারাক্কার বিরূপ প্রভাব মোকাবেলায় পদ্মা ব্যারেজ নির্মাণকে সমাধান হিসেবে দেখছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সচিবালয়ে পানি সম্পদ ব্যবস্থা বিষয়ক এক সভায় এ নিয়ে আলোচনা করেন সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তারা। সভা শেষে পানি সম্পদ মন্ত্রী জানান, পদ্মা ব্যারেজ প্রকল্পের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবে সরকার। উত্থাপিত হবে একনেকে। পদ্মা ব্যারেজ, সেটার স্টাডি রিপোর্ট, কারিগরি দিক সমীক্ষা প্রায় সম্পূর্ণ। একনেকে মিটিং যেটি হবে একনেক সভায়, তার আগ পর্যন্ত আমাদের প্রায়োরিটি বেসিস কি কি কাজগুলো সম্পন্ন করা দরকার ইমিডিয়েট, সেটা নিয়ে আমরা বিশদ আলোচনা করেছি। শিক্ষা ব্যবস্থা ও সহশিক্ষা কার্যক্রম নিয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, সামাজিক মূল্যবোধ ফেরাতে বিএনসিসি, গার্লস গাইডের মতো সংগঠনকে নিয়ে কাজ করবে সরকার। নেত্রকোনার মদনে মাদ্রাসা শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার হওয়ার বিষয়ে জানতে চান সাংবাদিকরা। 11 বছরের কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন, দৃষ্টিটা যাচ্ছে শিক্ষকের দিকে। এইটাকে আসলে আপনারা কিভাবে দেখছেন? এই তো সেটা প্রথম তো সেটা অ্যাজ এ হোল আমাদেরকে ভ্যালুস, রিলিজিয়াস ভ্যালুস, সোসাইটির ভ্যালুস, ফ্যামিলি ভ্যালুস, এটাকে আপহোল্ড করার জন্য আজকের মূলত এই পলিসি ডিসকাশন হয়েছে, সেটাই আমরা করছি। প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা জানান, শিক্ষাদানকে আনন্দদায়ক করতে বিভিন্ন পরিকল্পনা নিচ্ছে সরকার। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। পশ্চিমবঙ্গ প্রসঙ্গ। নির্বাচন পরবর্তী সহিংসতায় আজ দ্বিতীয় দিনের মতো উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে নিউ মার্কেটের মাংসের দোকান। পদত্যাগ না করলেও সংবিধান অনুযায়ী কালই শেষ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্ব। আগামী নতুন সরকার শপথ গ্রহণ করবে শনিবার। আরও জানাচ্ছেন ফারুক হোসেন।
দিকে দিকে আক্রান্ত বাম বিজেপি তৃণমূল, খুনাখুনি অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম ভোট পরবর্তী পশ্চিমবঙ্গ। অব্যাহতভাবে দখল, অগ্নিসংযোগ ও ভাঙচুরের শিকার হচ্ছে তৃণমূল কার্যালয়। বসিরহাটে জখম হয়েছে পুলিশ। কলকাতায় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে মাংসের দোকান। বিজেপি কর্মীরা পুলিশের অনুমতি সাপেক্ষেই তা করেছে বলে অভিযোগ করেছেন তৃণমূলের এক সাংসদ। টানা 13 বছর পর বারুইপুরে নিজেদের কার্যালয় পুনরুদ্ধার করেছে সিপিএম। স্থানীয় নেতৃত্বের দাবি, 2011 সালে রাজ্য পালাবদলের 2 বছরের মধ্যে তৃণমূল তাদের কার্যালয় দখল করেছিল। সহিংসতা রুখতে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন বিজেপি নেতৃত্ব ও পুলিশ প্রশাসন। দুষ্কৃতকারীদের দৌরাত্ম্য থামাতে চলছে পুলিশি অভিযান, ধরপাকড়। আমরা বলে দিয়েছি যে যারা এই কাজে বিন্দুমাত্র ইনভলভ থাকবেন, মিউনিসিপ্যালিটি দখল, পঞ্চায়েত অফিস দখল, এগুলো এখানে চলবে না। তাকে দলের বাইরে যেতে হবে, তাকে বার করে দেবো পার্টি থেকে। ওরা যা করেছে আপনারা করবেন না। গোটা রাজ্যের বিজেপি কর্মী সমর্থকদের বলবো, শান্তি রাখুন। এই 2-3 দিন আর বিজয় মিছিল করবেন। লোকের সাধারণ লোক, দেখুন, একটা লোক অপরাধী হতে পারে, তার বাবা মা, তার বাড়ির ছেলে মেয়ে, ছোট বাচ্চারা অপরাধ করেনি। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করার অবস্থানে অনড় রয়েছেন। এ অবস্থায় তাকে বরখাস্তের দাবিও উঠেছে। যদিও বর্তমান বিধানসভার মেয়াদ বৃহস্পতিবার পর্যন্ত, পদত্যাগ না করলেও এরপরই তিনি প্রাক্তন হয়ে যাবেন। আগামী শনিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তবে মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জল্পনা তৈরি হলেও সরকারিভাবে নাম বলতে নারাজ বিজেপি নেতৃত্ব। ফারুক হোসেন, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। দেশের স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তির ধারাগুলো নিয়ে সরকারের পরামর্শ অব্যাহত রাখবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্র্যান্ডন লিঞ্চের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাথে সচিবালয় বৈঠক শেষে সাংবাদিকদেরকে একথা বলেন তিনি। সবার আগে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে বলে জানান ডক্টর তিতুমির। উপদেষ্টা বলেন, 2 দেশের মধ্যে যে চুক্তি হয়েছে তাকে সম্মান দেখাতে হবে। শুধু এক দেশ নয়, বিভিন্ন দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিতেও কাজ করছে সরকার। জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8 অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর পক্ষে যুক্তিতর্ক শেষ করেছেন তার আইনজীবী। পরে প্রসিকিউশন পক্ষ যুক্তিতর্ক শুরু করে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই মামলার বিচার কাজ চলছে। ইনুর পক্ষে যুক্তিতর্ক শেষ করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী। মোট 9 দিন নিজেদের যুক্তি উপস্থাপন করে আসামিপক্ষ। শুনানিতে মক্কেলের পক্ষে বিভিন্ন আইনি দিক তুলে ধরা হয়। একই সঙ্গে 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় ইনুর সংসদ সদস্য ছিলেন না বলেও দাবি করা হয়। মনসুরুল হক বলেন, কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় ইনুর কোনো সম্পৃক্ততা নেই। মামলার সাক্ষীরাও স্বীকার করেছেন হত্যাকাণ্ডের সময় তিনি কুষ্টিয়ায় উপস্থিত ছিলেন না। বৈশ্বিক বিভিন্ন যুদ্ধ পরিস্থিতির কারণে রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক অঙ্গনে চাপা পড়ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। বিকেলে কক্সবাজারের শরণার্থী ত্রাণ এবং প্রত্যাবাসন কমিশন কার্যালয়, আইনশৃঙ্খলা বাহিনী, এনজিও এবং আইএনজিও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদেরকে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শরণার্থী শিবির পরিদর্শনকালে ক্যাম্পের সার্বিক পরিস্থিতি, খাদ্য সরবরাহ, নিরাপত্তা ব্যবস্থা এবং চলমান মানবিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেওয়া হয়েছে। বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকার কাজ করছে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের অর্থনীতি এবং জনসংখ্যার উপর বিশাল চাপ সৃষ্টি করেছে। তবুও বাংলাদেশ মানবিক দৃষ্টিকোণ থেকে এই জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে যাচ্ছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে প্রার্থী করার দাবি জানিয়েছেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মহসিন মিয়া। মুন্সিগঞ্জে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় তিনি এমন দাবি জানান। প্রয়োজনে যৌক্তিক এই দাবি বাস্তবায়নে আন্দোলন সহ সব ধরনের কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দেন তিনি। সভায় বক্তারা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য অনুরোধ জানান। রাজধানীতে 14.3 বিঘা জমিতে 18 লাখ বর্গফুট আয়তনের অত্যাধুনিক টেকসই এবং গ্রিন আইকনিক অফিস ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে ওয়ালটন। প্রাথমিক ধাপে 7 বিঘার উপর 9 লাখ বর্গফুট আয়তনের একটি 13 তলা আধুনিক ও গ্রিন ভবন নির্মাণ করা হবে। সম্প্রতি রাজধানী ওয়ালটন কর্পোরেট অফিসে 3 পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে পৃথক চুক্তি স্বাক্ষর করেছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। অনুষ্ঠানে ওয়ালটন হাইটেকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এবং অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জিয়াউল আলমের সঙ্গে অ্যাবোর্ড অফ কনসালটেন্টসের ম্যানেজিং ডাইরেক্টর এবং চেয়ারম্যান প্রফেসর ডাক্তার এম শামীম জেড বসুনিয়া, বিস্তারা আর্কিটেক্টস প্রাইভেটের ম্যানেজিং ডাইরেক্টর আর্কিটেক্ট মুস্তফা খালিদ পলাশ এবং বিএন ইঞ্জিনিয়ারিং এর চিফ এক্সিকিউটিভ অফিসার আবুল বাশার মোহাম্মদ আব্দুল কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। ডাক জীবন বীমার প্রিমিয়াম বা কিস্তি জমা দিতে এখন থেকে আর সশরীরে ডাকঘরে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না। গ্রাহকেরা এখন ঘরে বসে মোবাইল আর্থিক সেবা নগদের মাধ্যমে এই টাকা জমা দিতে পারবেন। এই লক্ষ্যে বুধবার বাংলাদেশ ডাক বিভাগের সঙ্গে এই বিষয়ে একটি চুক্তি সম্পন্ন করেছে নগদ। ডাক ভবনে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডাক বিভাগের পক্ষে অতিরিক্ত জেনারেল ম্যানেজার মোহাম্মদ আব্দুল হান্নান এবং অতিরিক্ত জেনারেল ম্যানেজার প্রদীপ কুমার চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির আওতায় ডাক জীবন বীমার আওতায় যতগুলো পলিসি আছে, আজীবন বীমা, মেয়াদী বীমা, নির্দিষ্ট বীমা এবং বিবাহ বীমা, সবগুলো বীমার কিস্তি নগদের মাধ্যমে পরিশোধ করা যাবে। হ্যাট্রিক সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। এই টুর্নামেন্টের প্রস্তুতি নিতে থাইল্যান্ডে 2 সপ্তাহের অনুশীলন এবং সে দেশের 2টি ক্লাবের সঙ্গে প্রস্তুতির আয়োজন করেছে বাফুফে। 6 দলের সাফে বাংলাদেশ পড়েছে বি গ্রুপে। স্বাগতিক ভারত এবং মালদ্বীপের সঙ্গে বিপক্ষে খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা। বাংলাদেশের প্রথম ম্যাচ 28 মে মালদ্বীপের বিপক্ষে। 31 মে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। 2 গ্রুপের শীর্ষ 2 দল খেলবে সেমিফাইনালে। ফাইনাল করাবে আগামী 6 জুন। পারফরমেন্সের জন্য বাদ পড়েছেন মিডফিল্ডার স্বপ্না রানী এবং মুনকি আক্তার। ইনজুরির জন্য এই দলে নেই নবী রণ। অস্ট্রেলিয়ায় খেলা সুইডেন প্রবাসী আনিকাও আছেন দলে। আমরা আরো সেই প্রস্তুতি নিয়ে যাব যাতে ইন্ডিয়াকে আমরা হারাতে পারি। আর আমরা নেপালের মাটিতেও খেলেছি, ফাইনাল খেলেছি নেপালের সাথে ওদের মাটিতে, তো 2বারই জিততে পেরেছি আমরা। তো ইনশাল্লাহ এবারও ইন্ডিয়ার মাটিতে হোক বা যে কোনো মাটিতে হোক, যে দেশেরই, আমরা অবশ্যই আমাদের সেরা খেলাটা দিয়ে ইনশাল্লাহ জিততে পারবো। বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি খেলোয়াড়দের ভিড়ে দেশীয় ফুটবলাররা যেন হারিয়ে না যান, সে লক্ষ্যে শেরে বাংলা ফুটবল টুর্নামেন্ট ফিরিয়ে আনতে চান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বাংলাদেশ ফুটবল চ্যাম্পিয়নশিপে বিজয়ী চট্টগ্রাম সিটি ক্লাবকে পুরস্কার প্রদানের পর এই ঘোষণা দেন তিনি। আমরা প্রত্যেকটি জেলা লিগকে আমরা নতুনভাবে শুরু করতে চাই। আমরা আমাদের যে শেরে বাংলা কাপ আমরা যখন খেলেছি, সেই সোহরাওয়ার্দী কাপ, আমরা সেই খেলাগুলোকে আমরা নতুনভাবে ইন্ট্রোডিউস করতে চাই আমাদের এই প্রজন্মের সাথে। সো আমরা আশা করি যে বাংলাদেশি বংশোদ্ভূত যারা বিদেশ থেকে আসছে, তাদের ভিড়ে আমাদের দেশীয় ফুটবলারদের হারিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ আমরা যে চিন্তাধারা নিয়ে কাজ করছি, যেভাবে আমরা প্ল্যাটফর্মগুলো ওপেন করছি সবার জন্য, সো দ্যাট এখানে আমাদের সকল খেলোয়াড়দেরই অংশগ্রহণ করার সুযোগ রয়েছে ইনশাআল্লাহ। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।